আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আসার কারণ সেটা হচ্ছে যে আপনাকে দেখে আগেও বলছি, এখনো বলছি, আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন আনিসুল ইসলাম, পলক, আমির হোসেন আমু, দীপুমণি সহ 10 জন, এই 10 জনকে হত্যার ফাইনাল কিলিং কেন্দ্রীয় কারাগার। সেখানে আসলে কি ঘটতে চলছে বা কি ঘটবে আগামী 5 থেকে 7 দিনের ভেতরে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্নভাবে খবর আসছে। আমার কাছে এ পর্যন্ত যে খবর আসছে, আমার জানা মতে আমি প্রায় 12 জনের খবর জানি, যারা কিনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, যাদেরকে অলরেডি বিভিন্ন জায়গা থেকে এনে কারাগারে তুলে দেওয়া হয়েছে। এখানে আগ থেকেই আছেন আমির হোসেন আমু, তারপর আমাদের স্বরাষ্ট্র আইনমন্ত্রী দীপুমণি, এরপরে আমাদের আরো অনেক নেতারা, প্রায় উচ্চপদস্থ প্রায় 40 জন নেতা অলরেডি এই কেরানীগঞ্জের এই কারাগারে আছেন। এবং সাথে এখন সারা বাংলাদেশ থেকে যতটুকু খবর পেয়েছি এ পর্যন্ত প্রায় 300 জনকে এনে এই কারাগারে রাখা হয়েছে। এখন সবাই আশঙ্কা করছেন আসলে এখানে কি ঘটবে। এখানে আসলে যা ঘটতে যাচ্ছে বলে আমার ধারণা বা আমার সোর্স বলছে, সেটা হয়তো খুব ভয়াবহ এবং মর্মান্তিক হবে। এই কারাগার হয়তো আবার ইতিহাসের কালো অধ্যায়ে পতিত হবে। তার কারণ হচ্ছে যে আজকে আধা ঘন্টা আগে যে খবর পেলাম, সেটা তো হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে প্রায় 300 জামাত শিবিরের কর্মী, যারা দুর্দান্ত ফাইটার এবং যাদের আটপিস কিছু নাই, এরকম অনেক কর্মীকেও সেই কারাগারেই স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মামলা কিন্তু নেই। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে যে হয়তো কোথাও চুরি, ছিনতাই, এই ধরনের মামলা দেখানো হয়েছে। মানে 88-এর মামলাই বেশি এই জামাত শিবিরের কর্মীদের। কারণ হচ্ছে 88-এর মামলায় আপনার যে কোনো সরকারের আমলে 2 থেকে 3 দিনের ভিতরে জামিন হয়ে যায়। এইসব মামলায় তাদেরকে ধরার পরে তাদেরকেও সেম একই কারাগারে এনে রাখা হয়েছে। এবং কারাগারের কারারক্ষী থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 60% অলরেডি চেঞ্জ করে ফেলা হয়েছে, যাতে এবং নতুন যাদেরকে আনা হয়েছে তারাও এইসব রাজনৈতিক দলের সমর্থকদেরকে নেওয়া হয়েছে। এবং ওখান থেকে এক কারারক্ষীর যে ভাষ্য, সে আমাকে যতটুকু বলেছে, সে বলেছে দেখেন, এই যে আওয়ামী লীগের এতগুলো নেতাকর্মীকে এখানে আনা হয়েছে, প্রায় 350 নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে এনে এখানে বন্দী করা হয়েছে, কিন্তু হাই প্রোফাইল 10 জন আছে যাদের উপরে সবচেয়ে বেশি দৃষ্টি। তার মধ্যে দীপুমণি আছেন, তার মধ্যে আপনার আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন, আমির হোসেন আমু আছেন, এরপরে পলক আছে। এই ধরনের প্রায় 10 জনকে টার্গেট করে রাখা হয়েছে যে এরা হয়তো কিলিং এর শিকার হতে পারে। তো তাকে প্রশ্ন করার পর সে বললো যে ভাই, কিলিংটা এভাবে হয়তো কেউ বাহির থেকে গিয়ে এই কিলিং করছে না বা কেউ করবেও না এভাবে। যার কারণে অনেকগুলো নাটক চলছে। আগামী 5 থেকে 7 দিনের ভিতর, তার যে খবর, আগামী 5 থেকে 7 দিনের ভেতরে একটা কারা বিদ্রোহ হবে। আর সেই কারা বিদ্রোহে হয়তো এই 8-10 জনকে ওখানেই পিটাইয়া মারা হবে কারাগারের ভেতরে। এবং যেটাকে বলা হবে যে এখানে আসলে ওই অন্যান্য দলের নেতা কর্মীরা ছিলেন, যাদের বিরুদ্ধে অতীত সরকারের আমলে বিভিন্ন মামলা ছিল, তারা রুদ্র হয়ে বা তারা ক্ষোভে ফেটে পড়ে এইসব আওয়ামী লীগের দোসরদেরকে পিটিয়ে মেরে ফেলেছেন। এই ধরনেরই একটা প্ল্যানিং, এবং আমারও মনে হচ্ছে যে সেটাই ঘটতে যাচ্ছে। তার কারণ দেখেন, আজকে 2-3 দিন ধরে দেশের যে পরিস্থিতি, তাতে দেখেন যে নির্বাচনের একটা ভাবধারা চলতেছে। এগুলো সবগুলো নিয়ে যখন আমরা সকলেই ব্যস্ত, এর ভেতরেই কিন্তু সারা বাংলাদেশ থেকে 300 আওয়ামী লীগের নেতা, যারা কিনা প্রভাব বিস্তার করতে পারেন যে কোনো মুহূর্তে, তাদেরকে ধরে এনে এই কারাগারে নিয়ে আসা হয়েছে কেরানীগঞ্জে। এবং সেখানেই আনা হয়েছে। তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের নেতাকর্মীরা বেশি, এর ভিতরে আবার যেটা সেই কারারক্ষী বললেন যে প্রায় 4 থেকে 500 শিবির কর্মী, একদম অরিজিনাল জামাতের কর্মী, তার মধ্যে সবচেয়ে বেশি রাজশাহীর, এদেরকে আনা হয়েছে। এদের সবাইকে ওখানে রাখা হয়েছে, কিন্তু এই জায়গায় এদেরকে রাখার কথা না। কারণ হচ্ছে যে এরা এত হাই প্রোফাইল,
কোনো নেতাও না, কোনো মামলাও নাই, এদের কারো বিরুদ্ধে কোনো হত্যা ধর্ষণের মামলা নাই, হয়তো ভাঙচুরের কিছু মামলা দিয়ে, নতুন নতুন মামলা এগুলো সবগুলো মামলা, খুব নতুন নতুন মামলা দিয়ে এদেরকে আনা হয়েছে। এবং এরা কিন্তু এই মামলার কোনো আসামিও না, এরা হচ্ছে দেখিলে চিনিব এই ধরনের আসামি, এভাবে করে তাদেরকে দিয়ে ওখানে বিদ্রোহ করাবে যে সাবেক ফেসিস্টের এইসব নেতারা এখানে আছে, তাদেরকে পিটে মেরে ফেলবে। তার মধ্যেই আছে, আমি আপনাকে দেখে আগেও বলছি এখনো বলছি, আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন আনিসুল ইসলাম, পলক, আমির হোসেন আমু, দীপুমণি সহ 10 জন। এই 10 জনকে হত্যার ফাইনাল কিলিং মিশন, যেটা 5 থেকে 7 দিনের ভেতরে ঘটবে, এবং এই কারাগার ইতিহাসের আর একটা কালো অধ্যায় রচিত হবে বলে এই পর্যন্ত আমার কাছে এতটুকুই খবর। সারা পৃথিবী ওগুলো দেখতেছে। দীপু চন্দ্র দাসকে যেদিন ভালুকাতে জিন্দা পিটিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই দিনই এই ইউনূস সরকারের কপালে আগুন লেগে গেছে, আর জানেই না। আর সর্বশেষে 12 তারিখের পরে দেখবেন খেলা, নির্বাচন, তাদের তথাকথিত সিলেকশন হইলেও না হইলেও খেলা দেখতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে, তার সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাদের এখন ভাতার বদলে গেছে, তারা এখন কারে ভাতার মানবে, ইউনূস না জামাত নাকি তারেক রহমান? এই দ্বন্দ্বে আছে। 12 তারিখের পরে এটা ক্লিয়ার হয়ে যাবে যে তাদের ভাতার আসলে কারা, আর ভাইয়া কারা, আর বাপ কারা, আর সন্তান কারা। 12 তারিখের পরে বাংলাদেশের মানুষ ঘুমিয়ে থাকে বলে মনে করেন না যে তারা কুম্ভকর্ণের ঘুমে আছে। কুম্ভকর্ণও কিন্তু 6 বছরে 2 বার করে জাগতো, 6 মাসে 1 বার করে। তো বাংলাদেশের মানুষ কিন্তু 6 মাস ঘুমাবে না, তো 18 মাস ঘুম পাড়াইছেন, মানে 3, 6, 5 কুম্ভকর্ণের 3 ঘুম পার করে দিয়েছেন। আরো জনগণ ঘুমিয়ে থাকবে আপনি মনে করেছেন? গার্মেন্টস বন্ধ হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নাই, গণতন্ত্র নাই, আইন আদালত কিছু কাজ করে না। আর কতদিন? সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখার পরও যে দেশে 1 মাসে 29টা মানুষের লাশ পাওয়া যায়, জেলখানায়, ওই যে সাংবাদিক সাহেব, জেলখানায় কতজন মারা গেছে 1 মাসে? পরে বাংলাদেশে প্রতিদিন লাশ ভাসে। এগুলো বাংলাদেশের জনগণ ছেড়ে দিবে? আন্তর্জাতিক বিশ্ব ছেড়ে দিবে? হ্যাঁ, শুধিতে হইবে ঋণ, ঠিক আছে? দিনে দিনে তোমার বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। এই কবিতা তো পড়ছেন, যদি আমার ভুলে গেছে, এখন জানি না আগে পিছে কোন লাইন বলছে। শুনেন, এই বাংলাদেশকে আপনি যেদিকে যে জায়গায় এনে ছেড়ে দিয়েছেন, আমাদের সাংবাদিক সাহেব তো তুলে ধরছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে অর্থনীতি কি ছিল, ক্ষমতায় আসার পর অর্থনীতি কি হয়েছে, ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়ার পরে 17 মাসে বাংলাদেশের অর্থনীতি কোথায় তিনি তুলে ধরেছেন, সেটা আমি রিপিট করলাম না। শুধু এতটুকুই বলি, বাংলাদেশে গার্মেন্টস শিল্প ভ্যানিশ। এটা আমাকে আজকে 4 জন গার্মেন্টস ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই বিএনপি ঘরানার। মাছের জায়গায় আপনি লাশ চাষ করেছেন, এগুলো হিসাব আপনাকে দিতে হবে না? দিনে দিনে তোমার বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। বাংলাদেশের মানুষ এত বোকা মনে করেন? ও জনগণ যারা, আমরা তো ভাই রাজনীতি নেতারা, আমরা জনগণ বলছি তো যে এরা ইনডেমনিটি বিল দিয়ে ভালো করেছে। আমি যে তাদের চাচা, যে আমার ভাবির পোলারা খুব উপকার করেছে, এই যে আমি বলেছি পেটে পাড়া দিয়ে পাবলিক নারী ভুড়ি বের করে ফেলবে, এই কথা তারাই সত্য প্রমাণ করবে, কারণ ইনডেমনিটি দিয়েছেন, আদালতে যেতে দিবেন না। তো আপনি যদি বিড়ালকে ঘরের সাইড দিকে বন্দি করে মারা শুরু করেন, দরজা জানলা মেরে, তখন তো আপনিও বাঁচবেন না। আমি ছোটবেলায় একবার বিড়াল মারতে গিয়েছিলাম, দরজা জানলা বন্ধ করে। আমি জানি যে দরজা জানলা বন্ধ করে মারলে বিড়াল কি করে। এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের জনগণকে যেভাবে আপনি দরজা জানলা বন্ধ করে পিড়াইতেছেন, সবচেয়ে বড় কথা যে আপনি বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলেছেন। মানুষের পেটে ভাত নাই, উপরে যতই চাপা মারুক পেটে ভাত নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আরে ভাই, মেয়ের জামাইরে দাওয়াত যে লোকটা দিত প্রতি মাসে 1 বার করে, সে তখন বছরও 1 বার দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। আপনি বলেন তো, আপনি যে ডাটা নেন ভাই, আমি কষায়ের দোকানে ফোন দেই, আমি রিক্সাওয়ালারে ফোন দেই যে তার প্যাসেঞ্জার কয় টাকা দেয়, দামাদামে আগে যে লোক আগে রিক্সা উঠে বলতো চল, সেই লোক দূর থেকে আগে জিজ্ঞেস করে তোর ভাড়া কত। বুঝতে পারছেন? এটাকে আমি মিথ্যা বলেছি? এটা রিক্সাওয়ালাকে বলেছে। যে চায়ের দোকানে যে লোকটা আগে, মনে করেন যে এখন বাকি খেতে সাহস পায় না মানুষ, কেন ইমাজিন? চায়ের দোকানদার আমাকে বলছে, আর বড় ভাই তোমারে কি কমু, চায়ের দোকানে আমরা বাকি কয়েছে খান পরে দিয়ে তাও ডরায়, কারণ টাকা তো দিতে পারিস না, 3 মাস পরে তো দিতে হবে, ভয় পায় চা খাইতে। যে লোকটাকে আমি 6-7 মাস আগেই বলেছি, যে লোকের অফিসে গেলে সবাই কফি খাওয়াইতো, না খাইলে গালাগালি করতো, সেইখানে এখন লাল চাও খাওয়ায় না। কারণটা কি?
একেবারে কারণটা কি? একেবারে এগুলোর সাথে নির্বাচনের সম্পর্ক আছে। আপনি যত কিছুই করেন এই নির্বাচন দিয়ে আপনি পার পাবেন না। পাবলিক নারী ভুরি বাইর করবে পেটে পারা দেয়, নির্বাচন যেন পালায় যেতে হবে। আমার বিষয় যে, আরে ভাই আগেই তো বলছি যে এরা হলো সাপ সাপুরের লড়াই, এরা হলো খালাতো ভাই মামাতো ভাইয়ের ঝগড়া, বউ জামাইয়ের ঝগড়া। ওইখানে আমরা যাই, আমরা কাবাব মে হাড্ডি বানানোর দরকার নাই। তবে এটা আস্তে আস্তে স্ফুলিঙ্গ থেকে অনেক কিছু ঘটে যেতে পারে। এরা নিজেরা মারামারি করবে, খুনোখুনি করবে 12 তারিখের পরে, বা 12 তারিখ থেকে শুরু হবে, আপনি দেখতে পারবেন। কারণ ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না, শুরুই হয় নাই। পিকচার আবি ভি বাকি হ্যাঁ, এটা তো ট্রেলার দেখতেছেন আপনারা, পিকচার তো শুরুই হয় নাই। ভয়ঙ্কর কিছু ঘটবে, কি বলেন কেউ? শুনেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিনই, এখানে এটা ঘটবে। শুনেন, 16-18 মাস যাবত বিএনপি ক্ষমতার বাইরে, আর জামাত ক্ষমতা ভোগ করতেছে। এই যে শ্বশুর বাড়ি, মানে জামাতের জন্য হলো শ্বশুর বাড়ি খাবার বালুর চরে হাগা, আর বিএনপির জন্য হলো এই যে দাগটা বা 12 তারিখ দাগটা পার হইলেই আমি, এই মসনদটা আমার, মান্না সালো আমার, সব আমার, জমি আমার, পুকুর আমার, নদী আমার, পুকুর মায়া মানুষ আমার, সব আমার। তো এই যে আমার, আর একটা হলো আমার আছে, কোন দল হবেই। গত কিছুদিন ধরে আমি বলে আসছি, পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক শুধরে নেয়ার একটা প্রবল চেষ্টা চলছে। এটাও বলেছি ইউরোপীয় ইউনিয়ন এবং বা ইইউ তার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি, যাকে মাদার অফ অল ডিলস বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন, এবং প্রধানমন্ত্রী মোদি যাকে বলেছেন ঐতিহাসিক চুক্তি, সেটা স্বাক্ষরিত হওয়ার পর ট্রাম্প সাহেব যেন একেবারে ব্যাকুল হয়ে পড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বা মধুর করার জন্য। আমি এটাও বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে জরুরি বার্তা হয়েছে, আরো হবে এই সপ্তাহে। পর্দার আড়ালে বাংলাদেশ নিয়ে যে একটা সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা, আমি আমার আগের একাধিক ভিডিওতে বলেছি সে কথা। সিদ্ধান্তটা হলো কি? হলো ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে এখন থেকে দেখবে আমেরিকা। আমার সে কথা কারো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি, তারা প্রমাণ চাইছিলেন, কিন্তু কিছু প্রমাণ গত দুদিন আমি দিয়েছি, আর আজ দেব চরম প্রমাণ। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে। ঘটনাটা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন। এই কথা যখন চলছে তখন ট্রাম্প ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের কভার স্টোরি শেয়ার করেছেন মোদির সঙ্গে। কি কথা হয়েছে দুজনের, এবং ইন্ডিয়া টুডে পত্রিকার কভার স্টোরি বা কি ছিল যা প্রেসিডেন্ট নিজে শেয়ার করেছেন মোদির সঙ্গে, এই ফোনালাপের বিষয়ে আমেরিকা ও ভারত সরকারের পক্ষ থেকেই বা কি বলা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এই আলোচনার প্রভাব কি হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন। প্রিয় দর্শক, গতকাল 2রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প, আগেই বলেছি, ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের একটি বিশেষ কভার স্টোরি মোদির সঙ্গে শেয়ার করেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে চর্চিত হচ্ছে। সেখানে ইন্ডিয়া টুডের সেই কভার স্টোরিটা কি ছিল? প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যে কভার স্টোরিটা শেয়ার করেছেন সেটি ছিল ইন্ডিয়া টুডের নিউজ মেকার্স অব দ্য ইয়ার 2025, মানে 2025 সালের সেরা সংবাদ ব্যক্তিত্ব, এই সংখ্যাটা। ম্যাগাজিনটার প্রচ্ছদে মোদি ও ট্রাম্পের ছবি ছিল, সেই সঙ্গে শিরোনাম ছিল নরেন্দ্র মোদি অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প, দ্য মুভার অ্যান্ড দ্য শেকার। মানে নরেন্দ্র মোদি মুভার এবং ট্রাম্প শেকার। কার কি রোল সেটা বুঝে নিন। মুভার যে এগিয়ে চলে এবং শেকার যে ঝাঁকুনি দিয়ে চলে, ঝাঁকুনি দেয়।
চলার পথে একে অপরের কিন্তু পরিপূরক, কেউ আলাদা নয়। কারণ কারণ ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, ঝাঁকুনি ছাড়া, ঝড় ছাড়া বৃষ্টি আসে না। এটা একটা চিরায়ত সত্য। কালবৈশাখীর কথা মনে করুন। এই স্টোরিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এই দুই নেতা মিলে 2025 সালে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন। ট্রাম্প এই কভারটি শেয়ার করে তাদের বন্ধুত্বের গভীরতা এবং বিশ্ব মঞ্চে তাদের প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছেন। তাদের মধ্যে কি কি বিষয়ে কথা হয়েছে, এবার সেই বিষয়টিতে আসা যায়। দেখুন, দুই নেতার মধ্যে আলাপচারিতা ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং বেশ কৌশলগত। প্রধান আলোচনার বিষয়গুলো ছিল বাণিজ্য ও শুল্ক। ট্রাম্পের সাম্প্রতিক আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ভারতীয় পণ্যের ওপর বড় শুল্ক লাগানো হয়েছে। সেই শুল্কের হারে ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে। কালকের আলোচনায় সেই শুল্ক কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, একেবারে কতটা নিচে আসছে, সেই বিষয়ে ট্রাম্প একটা আভাস দিয়েছেন এবং বলেছেন সেটা। আমরা যতদূর জানতে পারছি যে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি মোটামুটি সম্পূর্ণ। আমি এর আগের ভিডিওতেও একই কথা বলেছি, এবং সেই অনুযায়ী ভারতের যে শুল্ক লাগতে পারে সর্বোচ্চ, যেটা এখন 25+25 = 50 আছে, সেটা নেমে 15-তে চলে আসতে পারে, 15%-এ। ট্রাম্প ফেয়ার ট্রেড এবং ন্যায়সঙ্গত বাণিজ্যের ওপর জোর দিয়েছেন। এরপর এসছে জ্বালানি নিরাপত্তা। ওই রাশিয়া থেকে ভারতের তেল কেনা এবং ভেনেজুয়েলার সঙ্গে ভারতের নতুন তেলের চুক্তি, এসব নিয়েও কথা হয়েছে। ট্রাম্প ভারতকে আমেরিকান জ্বালানি ব্যবহারের জন্য অনুরোধ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানে ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য এবং কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে এই ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব রোধ করতে গেলে